আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ নিয়ে আলোচনা থামছে না, সমালোচনা থামছে না, পক্ষে এবং বিপক্ষে। আলোচনা চলছে শেখ হাসিনাকে নিয়ে, পক্ষে বিপক্ষে, তার আসা যাওয়া, তার বেঁচে থাকা, তার মরে যাওয়া, তার ক্ষমতা ফিরে পাওয়া ইত্যাদি প্রায় সব বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। তার বিচার নিয়ে, ভারতীয়দের অবস্থান নিয়ে প্রায় প্রতিদিনই আমাদের সামাজিক মাধ্যম, গণমাধ্যমে শেখ হাসিনাকে আসতেই হবে। আবার অন্যদিকে শেখ হাসিনা তিনি নিজেও নানা অছিলায়, নানা কৌশলে আলোচনায় আছেন। কখনো আমেরিকার পত্রিকায় ওয়াশিংটন পোস্ট, দ্য টেলিগ্রাফ, নিউ ইয়র্ক টাইমস, সানডে টাইমস, দ্য টেলিগ্রাফ, এরকম বিখ্যাত বিখ্যাত পত্রিকা, ইকোনমিক্স থেকে শুরু করে ভারতের আনন্দবাজার, হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দু, সব জায়গাতে প্রতি মুহূর্তে এই কয়দিন পরপর একটা সাক্ষাৎকার দিয়ে, একটা বক্তব্য দিয়ে তিনি সারা দুনিয়া তোলপাড় করে বেড়ান। এর বাইরে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ, স্কাইপে বিভিন্ন রকম যে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে তাদের সেই আন্তঃসংযোগ, মানে আওয়ামী লীগের মধ্যে, ছাত্রলীগের মধ্যে অসংখ্য গ্রুপ তৈরি হয়ে গেছে। এরা ডেইলি হাজার হাজার মিটিং করে, অসংখ্য গ্রুপ। এদের কাজ হলো কথা বলা। তো সেই কথা বলায় তারা নিজেরা নিজেরা কথা বলছে, দেশের সাথে দেশের বাইরের কথা হচ্ছে, এলাকার টু এলাকার কথা হচ্ছে, পটুয়াখালী টু পটুয়াখালী, পটুয়াখালী টু বরিশাল, পটুয়াখালী টু দিল্লি, পটুয়াখালী টু যাকে বলা হয় লন্ডন, লন্ডন টু আমেরিকা, আমেরিকা জয়ের সাথে কুড়িগ্রাম, নীলফামারী, মানে হাজার হাজার বক্তব্য হচ্ছে। এবং এই কারণে কি হচ্ছে যে উইদিন দ্য আওয়ামী লীগ, যেভাবে জামাত এই 2014 সন থেকে তাদের নিজেদের মধ্যে একটা আন্তঃযোগাযোগ তারা চালাচ্ছিল, ঠিক একই প্রক্রিয়াতে উইথ মোর ইফেক্টিভ, উইথ মোর প্রফেশনালিজম, অ্যাজ ওয়েল অ্যাজ যেটাকে বলা হয় আরও কৌশলী হয়ে, ট্যাক্টফুল হয়ে, ডিপ্লোম্যাটিক্যালি আওয়ামী লীগ নিজেদেরকে চাঙ্গা রাখছে, উষ্ণ রাখছে। আর নানা কারণে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে, বিভিন্ন ঘটনা ঘটিয়ে তারা বাংলাদেশের রাজনীতিকে উত্তাল করে দিচ্ছে। তো এই যে ছাত্রলীগকে নিয়ে আলোচনা, আওয়ামী লীগকে নিয়ে আলোচনা, শেখ হাসিনাকে নিয়ে আলোচনা, এগুলো না হয় মেনে নেওয়া গেল, কিন্তু সাম্প্রতিক সময়ে তার ভ্যানিটি ব্যাগ নিয়ে যে আলোচনা শুরু হয়েছে, এটা মানে কি বলবো, অনেক বড় বড় রাজনীতিবিদদের জন্য এটা রীতিমতো একটা চপেটাঘাত। যেখানে রাজনীতিবিদরা স্লোগান দিতে দিতে, মিছিল করতে করতে, দৌড়াতে দৌড়াতে, নাচতে নাচতে রক্ত বমি করে দিচ্ছে, অথচ তাদেরকে নিয়ে কোনো আলোচনা হচ্ছে না। আর শেখ হাসিনার একটা ভ্যানিটি ব্যাগ, হয়তো সেটা কুমিরের চামড়া দিয়ে তৈরি, হয়তো সেটা বাফেলো মানে মহিষের চামড়া দিয়ে তৈরি, অথবা ব্ল্যাক বেঙ্গল গোট, বাংলার যে কালো ছাগল, ইটালির কোনো ব্র্যান্ডের তৈরি। আমি জানি না শেখ হাসিনা আসলে কী ধরনের ভ্যানিটি ব্যাগ ব্যবহার করতেন, সেটা কতটা কস্টলি। এর কারণ হলো ভ্যানিটি ব্যাগ এমন আছে যে আপনি নিউ মার্কেট থেকে 200 টাকায় ভ্যানিটি ব্যাগ পাবেন, দেখতে অনেক সুন্দর। আবার ঠিক একই, মানে তার সে অত সুন্দরও না, নিউ মার্কেট 200 টাকার ব্যাগের মতো সুন্দর নয়, কিন্তু খুব ভালো ব্র্যান্ডের, ইউরোপের ভালো ব্র্যান্ডের। তো এরকম যে সকল ওয়ার্ল্ড ফেমাস ভালো ব্র্যান্ড রয়েছে, এরকম এক একটা ভ্যানিটি ব্যাগের দাম 2 কোটি 4 কোটি টাকা পর্যন্ত আছে। আর তার সঙ্গে যদি হীরামণি মুক্তা জহরত চুনি পান্না যুক্ত হয়, তাহলে কয়েকশো কোটি টাকা একটা ভ্যানিটি ব্যাগের মূল্য হতে পারে। তো শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগটা আসলে কেমন ছিল এটা আমরা জানি না, কিন্তু সেই ভ্যানিটি ব্যাগের মধ্যে 3 পৃষ্ঠার একটি পদত্যাগপত্র ছিল। সেই পদত্যাগপত্র নিয়ে এবং তার ভ্যানিটি ব্যাগ নিয়ে এখন যে আলোচনা হচ্ছে, এই আলোচনা বাংলাদেশের বড় বড় রাজনীতিবিদ, বড় বড় রাজনৈতিক দলকে নিয়ে আলোচনা হচ্ছে না। ফলে ভ্যানিটি ব্যাগ ভার্সেস রাজনীতিবিদ, আর এই যে ভ্যানিটি ব্যাগের যে গুরুত্ব, এটি বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশের একজন প্রথিতযশা সাংবাদিক, মানবজমিন সম্পাদক জনাব মতিউর রহমান চৌধুরী।
মতি ভাইয়ের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক দীর্ঘদিনের এবং সম্পর্কটা ভালো, খুবই ভালো সম্পর্ক। তিনি ওরকম খুব কট্টরপন্থী কোনো দলেরও নন, আবার কোনো দলের ঠিক ওরকম কট্টর বিরোধিতাকারী নন। অনেকটা লিবারেল প্রকৃতির একজন মানুষ। সবার সঙ্গে তিনি সম্পর্ক রক্ষা করতে চান, এটা আমি বুঝতে পারি। কারোর সঙ্গে তিনি শত্রুতা আসলে করতে চান না। ওয়েল বিহেভড, ওয়েল ম্যানার্ড, যাকে বলা হয় মাইল্ড। অভিমান তার আছে, কষ্ট তার আছে। তো যখন কষ্ট পান, অভিমান হয়, ওটা ইন্টেলেকচুয়াল লেভেলে তিনি দু কলম লিখেন। তিনি ছাড়া, তার আল্লাহ ছাড়া তার ওই কলমের মার প্যাঁচ কেউ বুঝতে পারে না, কিন্তু যার উদ্দেশ্যে লেখেন তার 12টা বেজে যায়। তার যে ক্ষুরধারী লেখনী, এরশাদের বিরুদ্ধে সেই যে লেখা তিনি লিখেছেন, দুর্নীতিবাজদের উল্লাস নৃত্য। এক যে খবরের কাগজ নামক একটা সাপ্তাহিক পত্রিকায় লেখা ছাপা হওয়ার পর এরশাদ পাগল হয়ে গিয়েছিলেন। তার বিরুদ্ধে রীতিমতো হুলিয়া জারি করা হয়েছিল। তারপর যখন তিনি ইত্তেফাকে ছিলেন, তিনি বিশেষ প্রতিবেদক ছিলেন, স্পেশাল করেসপন্ডেন্ট ছিলেন, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট ছিলেন, কূটনৈতিক প্রতিবেদক ছিলেন। তারপর কূটনৈতিক প্রতিবেদক হওয়া সত্ত্বেও স্পোর্টসের ব্যাপারে তার ভীষণ রকম দুর্বলতা। তিনি ইত্তেফাকের হয়ে বিশ্বকাপ, সে বিশ্বকাপের যে খেলা, সেই খেলা কভার করার জন্য তিনি বিদেশে গিয়েছিলেন। এবং আমরা যারা খেলাধুলা পছন্দ করতাম তখন ইত্তেফাকে ওই যে তার যে স্পোর্টস কলাম, এটা পড়ার জন্য পাগল হয়ে যেতাম। এই হলো মতিউর রহমান চৌধুরী। তাকে কলিগ হিসেবে পেয়েছি, মানে একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছে সংবাদপত্রে। তাকে সহকর্মী রূপে পেয়েছি, যে টকশো করি দীর্ঘদিন যাবৎ তিনি হোস্ট হন। কখনো কখনো সহ আলোচক হিসেবে সভা সমিতি সেমিনারে পেয়েছি। খাবার টেবিলে আমরা একত্রে বসেছি, ভাবির সাথে ভালো সম্পর্ক। তো সেই মানুষটি এই বাংলাদেশের অনেক, আমি যে বলবো, রাজনীতির অঘটন পটীয়সী বা ঘটন পটীয়সী, অনেক স্বৈরাচারের জন্য তিনি অঘটন ঘটিয়েছেন। আর ইতিবাচক রাজনীতির জন্য, সাংবাদিকতার জন্য তিনি অনেক ল্যান্ডমার্ক ভিক্টরি স্থাপন করেছেন। তো সেই মতিউর রহমান চৌধুরী কতগুলো বিষয় এই প্রথম তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাহস করে ইউনূস জমানাতে দেখা করেছেন। এবং সেখান থেকে বের হয়ে তিনি যে ঝুঁকি নিয়ে রাষ্ট্রপতির কথাগুলো, বেদনাগুলো তিনি যেভাবে মিডিয়ার সামনে তুলে এনেছেন, এটা অনন্য। বাংলাদেশের কোনো সাংবাদিকই সাহস করেনি। আপনি পক্ষে বলতে পারেন, বিপক্ষে বলতে পারেন, কিন্তু সাংবাদিকতার যে সাহস, শক্তি, যেটি পরবর্তীতে আবার তার অনুকরণে কালের কণ্ঠ দেখিয়েছে আরও ওয়াইড রেঞ্জে। কালের কণ্ঠের যিনি নির্বাহী সম্পাদক জনাব হায়দার, তিনি এই মতিউর রহমান সাহেবের অনুকরণে রাষ্ট্রপতিকে নিয়ে রাজনীতির অন্দরমহলের অনেক গুপ্ত বিষয় সামনে নিয়ে এসেন, যেটা ইউনূসের যে পুরো ক্যারিয়ারটাকে শেষ করে দিয়েছে। আর ইউনূস জমানাতে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে জনাব মতিউর রহমান চৌধুরী তিনি যে বক্তব্য দিয়েছেন, সেটা ইউনূস রেজিমকে পতনের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। যেভাবে এরশাদের রেজিমকে প্রথম লাল কার্ড দেখানো হয়েছিল, এই কয়েকটা লেখা, তার মধ্যে সব শালা কবি হতে চায়, কবি রফিকুল্লাহ সে বিখ্যাত পিপিলিকা সাত জেগেছে, পিপিলিকা জিদ করেছে উড়বেই, জিদ ধরেছে উড়বে, এরকম কবিতা, সে বিখ্যাত সব শালা কবি হবে। আর মতিউর রহমান চৌধুরীর সেই দুর্নীতিবাজদের উল্লাস নৃত্য, আর পটুয়া কামরুল হাসানের বিশ্ববেহায়া। এটা হলো ইন্টেলেকচুয়াল জগতের 3টি মাইলস্টোন এরশাদের পতনের। আর রাজপথে জীবন্ত পোস্টার, সেই নূর হোসেন, সেলিম দেলোয়ার, দীপালি সাহা, এরপর এরশাদের পতন। তদ্রূপে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে পতন হলো, বা শেখ হাসিনার যে পতন হলো, এই পতনের পেছনে মতিউর রহমান চৌধুরীর একটা বিরাট ভূমিকা আছে। এনিওয়ে, আমি এখানে যে জিনিসটা এই মুহূর্তে বলতে চাই, সেটি হলো এই যে শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতি যে প্রশ্নটি তিনি করেছিলেন ইউনূসের জমানাতে, এবং সেটা ইউনূস সামাল দিতে পারেননি।
সেটার পক্ষে বিপক্ষে কিচ্ছু দাঁড় করানো যায়নি। ওটাই এস্টাবলিশ হয়ে গেছে যে তার পদত্যাগপত্র নেই। এখন ঠিক সেই পুরনো বক্তব্যটি আবার নতুন একটা মোড়কে তিনি ভরে দিলেন, অর্থাৎ সেই পদত্যাগপত্রটি জনাব মতিউর রহমান চৌধুরী তিনি ভরে দিলেন শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগে। এবং যে ভ্যানিটি ব্যাগটি একটা চেয়ারের উপর পড়েছিল তার বক্তব্য অনুযায়ী, তিনি নিতে ভুলে গিয়েছিলেন শেখ হাসিনা। যখন তার সেই ভ্যানিটি ব্যাগের কথা মনে পড়ল তখন তিনি সেই ভ্যানিটি ব্যাগটা আনতে বললেন এবং ভ্যানিটি ব্যাগটি হেলিকপ্টারে উঠে গেল। এই ঘটনা, এ কাহিনী, এ উপন্যাস, এ গল্প আমরা জানতাম না। এটা অবশ্যই সত্য। এর কারণ হলো, যদি আপনি তার অতীত ক্যারিয়ার দেখেন মতিউর রহমান চৌধুরীর, তিনি বোগাস কোনো গল্প তৈরি করেন না, অপ্রয়োজনীয় কোনো কথা বলেন না, এবং তিনি যখন কোনো একটা বিষয় মার্ক করেন বা সৃষ্টি করেন ওটা ইতিহাস হয়ে যায়। শেখ হাসিনার জমানাতে তাকে পালিয়ে বেড়াতে হয়েছে এবং শেষ সময় বেশ কিছুদিন, প্রায় বছরখানেক তিনি প্রাণ ভয়ে লন্ডনে ছিলেন। এরশাদের জমানাতে একই অবস্থা তার হয়েছিল। সেই তুলনায় বেগম জিয়ার জমানাতে, দুই জমানাতে, বা এই বর্তমান তারেক জিয়ার জমানাতে তিনি হিজ ইন এ বেটার পজিশন। তো এই বেটার পজিশনে থাকা অবস্থায় তিনি এই যে ভ্যানিটি ব্যাগের কথা বললেন, ৩ পৃষ্ঠা পদত্যাগপত্রের কথা বললেন, আর ভ্যানিটি ব্যাগটি গণভবনে না রেখে তিনি যদি বলতেন যে এটি হারিয়ে গেছে, তাহলে হয়তো মিথ্যা কথা বলা হতো, কিন্তু সরকার স্বস্তি পেত। কিন্তু তিনি যে কথাটা বললেন, এতে করে সরকারের মধ্যে কিন্তু মারাত্মক আতঙ্ক তৈরি হয়েছে। আর সবচেয়ে বেশি আতঙ্ক তৈরি হয়েছে জেনারেল ওয়াকারুজ্জামানের। তারপর আতঙ্ক তৈরি হয়েছে প্রেসিডেন্ট, বর্তমান যিনি প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর। আতঙ্ক তৈরি হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের, এবং জামাতের আমির তিনিও আতঙ্কমুক্ত নন। এই ৩ পৃষ্ঠার যে পদত্যাগপত্র, এবং সেটা তিনি কি লিখেছিলেন, সেটাতে তিনি স্বাক্ষর করেছিলেন কি করার সুযোগ পাননি, সেইটায় কি কি লেখা ছিল, তারপরে যেভাবে সেটা টাইপ হয়েছে না, তিনি নিজের হাতে লিখেছেন যেটা টাইপ হওয়ার কথা, এবং এই সকল কথা মতিউর রহমান চৌধুরী বলেছেন নির্ভরযোগ্য সূত্র। অর্থাৎ ওখানে যে সকল গোয়েন্দা সংস্থার কর্মকর্তা আছেন, আপনারা জানেন যে বড় বড় সাংবাদিক তাদের সবার সঙ্গে এনএসআই, ডিজিএফআই এদের একটা খুব ভালো সম্পর্ক থাকে। এখন দেশের বাইরে থেকে যেমন জুলকারনাইন সাহেব তিনি বক্তব্য দিচ্ছেন, অনেক একেবারে গোপন সব ছবিগুলো প্রকাশ করে দিচ্ছেন। পিনাকি তার বেডরুমে কি করছে, পিনাকি লন্ডনে গিয়ে তার কোন বন্ধুর বাসায় গিয়ে কোলবালিশ নিয়ে কিভাবে শুয়ে আছেন সেই সমস্ত ছবি, বা তিনি তুরস্কতে কার সাথে বৈঠক করতে যাচ্ছেন সে সকল ছবি পেছন দিক থেকে কি করে জুলকারনাইন সাহেব তুলে ফেলেন। নিঃসন্দেহে তার একটা কানেক্টিভিটি আছে। তো জুলকারনাইন সাহেবের বয়সে মতি ভাইয়ের ছেলের বয়সী, আমাদেরও অনেক ছোট বয়সে, জুলকারনাইন সাহেব একেবারে ছোট বয়সী। সেটা সাহের দেখে মনে হয় যেন চুল দাড়ি পেয়ে গেছে, কিন্তু আপনি ওর আগে ও যখন আর্মিতে ছিল তখন দেখলেই বুঝতে পারবেন। তো সেই জুলকারনাইন সাহেবের যদি কানেক্টিভিটি এই পর্যায়ে হয়, সোশ্যাল কানেক্টিভিটি, দ্য ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি, তারপর তার যে ডিপ্লোম্যাটিক কানেক্টিভিটি, গোয়েন্দা কানেক্টিভিটি, সেক্ষেত্রে মতিউর রহমান চৌধুরীর কানেক্টিভিটি কোন পর্যায়ে এবং কতটা অথেন্টিক হতে পারে। কাজে তিনি যে এই যে ভ্যানিটি ব্যাগ তথ্য দিয়েছেন, ভ্যানিটি ব্যাগ আলোচনায় দিয়েছেন, এটা থামবে না, এটা চলতে থাকবে, এবং এটা আমাদের এই জাতিকে ভোগাবে, অনেক অনেক ভোগাবে। আমার এখন প্রশ্ন যে মতি ভাই হঠাৎ করে এই ভ্যানিটি ব্যাগ সামলে আনলেন কেন? তিনি তো না আনলেও পারতেন, তিনি কেন এই প্রসঙ্গটি সামনে আনলেন? তিনি এমনি এমনি আনেননি। নিঃসন্দেহে এটার পেছনে তার অনেক যুক্তি আছে, উদ্দেশ্য আছে, হতে পারে মহৎ উদ্দেশ্য আছে। এগুলো এক। কিন্তু আমার কষ্ট লাগছে যে এত কিছু রেখে আমরা এখন শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, এবং এই ভ্যানিটি ব্যাগ কিন্তু যেন তেন ভ্যানিটি ব্যাগ নয়। এবং এর আগে পার্লামেন্টেও কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগে করে তিনি ওই রিমোট কন্ট্রোল নিয়ে গেছিলেন বা বোমা নিয়ে গিয়েছিলেন।
হোয়াট এভার মেবি। অর্থাৎ ২১শে আগস্টের যে বোমা হামলা হয়েছিল, সেই বোমা শেখ হাসিনা নিজে নাটক সৃষ্টি করার জন্য তিনি সেই বোমা পেতে রেখেছিলেন, পুঁতে রেখেছিলেন। আর ওই বোমা তিনি তার নিজের হাতে রিমোট কন্ট্রোল দিয়ে সেই বোমা ফাটিয়েছেন। এই কথা পার্লামেন্টের ভিতরে বাইরে বহুবার বিএনপির লোকজন বলেছে। তো ওই আমল থেকে শেখ হাসিনার যে ভ্যানিটি ব্যাগ, সেই ভ্যানিটি ব্যাগ খুবই গুরুত্বপূর্ণ। যে ভ্যানিটি ব্যাগে গ্রেনেডের সুইচ থাকে, যে ভ্যানিটি ব্যাগে একটি দেশের পদত্যাগের, প্রধানমন্ত্রী ১৭ বছরের শাসনের যে পদত্যাগপত্রের ৩ পৃষ্ঠার পদত্যাগপত্রের যে হস্তলিখিত কপি থাকে, যে ভ্যানিটি ব্যাগ আবার তিনি হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে যান, সেটা কোনো যেন তেন ভ্যানিটি ব্যাগ নয়। এই ভ্যানিটি ব্যাগ আমাদেরকে কোথায় নিয়ে যায়? আমরা কি ভ্যানিটি ব্যাগের ভিতরে ঢুকে পড়ব, নাকি ওই ভ্যানিটি ব্যাগের ভিতরে পদত্যাগপত্র বা ভ্যানিটি ব্যাগের মধ্যে তার যে রাজনৈতিক সুইচ রয়েছে সেটা তিনি আবার চাপ দিবেন এবং আবার একটি দুর্ঘটনা আমাদেরকে পাকড়াও করবে? কি হয় একমাত্র আল্লাহই বলতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।